এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জামাতে ইসলামী বাংলাদেশে যেভাবে প্রচার অভিযান চালাচ্ছিল তাতে অনেকেরই মনে হয়েছিল যে তারা বড় কোনো প্রভাবশালী শক্তি হিসাবে বাংলাদেশের নির্বাচনে জয়ী হবে। বাংলাদেশের এই নির্বাচনে ভারতের বড় ভূমিকা ছিল। ভারতের প্রত্যক্ষ সমর্থন এবং নিখুঁত ভোট ইঞ্জিনিয়ারিং না হলে বিএনপির এই জয়টা সম্ভব হতো না। আসসালামু আলাইকুম। বিডিটিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল। এবার সেই ফলাফল নিয়ে বোমা ফাটালো ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। তারা বলছে ভারতের গোপন ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি নাকি এটা একটা সাজানো ন্যারেটিভ? কারণ বাংলাদেশের রাজনীতি কি এতটাই দুর্বল যে বাইরের কেউ এসে চাইলেই ক্ষমতার পালাবদল ঘটিয়ে দিতে পারে? আর এ বিষয়ে বাংলাদেশের মানুষই বা কী ভাবছে? অনেকেই বলছে হ্যাঁ, ভারতের প্রভাব আছে, আবার অনেকেই বলছে এটা ভিত্তিহীন। আসলেই কি ভারতের কোনো ভোট ইঞ্জিনিয়ারিং ছিল? এ নিয়ে কি বলছে ভারতের পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশের সম্প্রতি নির্বাচনে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপির তারেক রহমান শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনে জিতে গেছেন। তবে এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জামাতে ইসলামী বাংলাদেশে যেভাবে প্রচার অভিযান চালাচ্ছিল তাতে অনেকেরই মনে হয়েছিল যে তারা বড় কোনো প্রভাবশালী শক্তি হিসাবে বাংলাদেশের নির্বাচনে জয়ী হবে, কিন্তু বাস্তবে জামাতের স্বপ্নটাই ভেঙে গেছে। কিন্তু কেন এমনটা হলো সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই এখন নানান আলোচনা চলছে। এখন এর পেছনে ভারতের কতখানি ভূমিকা সেটা আলোচনার বিষয় নয়, কারণ কম বেশি সকলেই জানে যে বাংলাদেশের এই নির্বাচনে ভারতের বড় ভূমিকা ছিল। ভারতের প্রত্যক্ষ সমর্থন এবং নিখুঁত ভোট ইঞ্জিনিয়ারিং না হলে বিএনপির এই জয়টা সম্ভব হতো না। কিন্তু প্রশ্নটা কেবল কে জিতলেন সেটা নিয়ে তো নয়। আসল প্রশ্নটা হলো এই বিজয়ের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে? সম্পর্ক কি আগের মতোই থাকবে নাকি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? কারণ অতীতে বিএনপির তীব্র ভারত বিরোধী অবস্থানের কথা কিন্তু আমরা সকলেই জানি। তাই এই ভিডিওটাতে আমরা আবেগ বা উত্তেজনা নয়, বরং বাস্তবতা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টাকে বিশ্লেষণ করব। জানবো বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোন দিকে যাবে, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার প্রশ্নে ভারতের শর্ত কি থাকবে, বাংলাদেশের জনমানসে তৈরি হওয়া তীব্র ভারত বিরোধী মনোভাবকে বিএনপি কোন নজরে দেখবে, এবং সর্বোপরি বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের নতুন সম্পর্ক কি হবে। ভিডিওটা গভীর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন শুরু থেকে শুরু করি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন অধ্যায়। দেখুন, বাংলাদেশে বরাবর দুটি প্রধান রাজনৈতিক দল শাসনে থেকেছে। একটা দল হলো শেখ হাসিনার আওয়ামী লীগ, আর অন্য আরেকটা দল হলো খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। এছাড়া বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দল আছে যার নাম জামাতে ইসলামী। যাই হোক, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে আসতে বাধ্য হলেন এবং মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, তারপর থেকে বাংলাদেশ জুড়ে কট্টর ফান্ডামেন্টালিস্ট দল জামাতে ইসলামের বারবারন্ত শুরু হয়ে যায় এবং এর সাথে সাথেই বাংলাদেশ জুড়ে রাষ্ট্র অনুমোদিতভাবে তীব্র ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি হতে শুরু করে। তখন থেকেই বিএনপিকে বাংলাদেশের বিকল্প শক্তি হিসাবে ভারত কিন্তু ভাবতে শুরু করে, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অবৈধ ঘোষিত হয়েছিল আর বিএনপি ও জামাতের মধ্যে বিএনপি তুলনায় গ্রহণযোগ্য ছিল, মানে মন্দের ভালো আর কি। তাছাড়া সেই সময় বাংলাদেশের বিএনপির উচ্চ নেতৃত্বরা ভারতের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগও কিন্তু রক্ষা করে চলছিল, কারণ ভারতের সমর্থন ছাড়া ভারতীয় মহাদেশে ক্ষমতায় আসা বা ক্ষমতায় থাকা যে সম্ভব নয়, এটা বিএনপির নেতারা খুব ভালোভাবে বুঝেছিলেন। আর এই অবস্থায় লন্ডনে থাকা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে ভারতের গোয়েন্দা সংস্থা তৎক্ষণাৎ সাড়া দেয়, আর তখন থেকেই কথাবার্তা শুরু হয়ে যায়। এরপরে খালেদা পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। এই অবস্থায় ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের
গ্রাউন্ড লেভেলে এমনভাবে ন্যারেটিভ তৈরি করতে শুরু করে যাতে করে দিন দিন এটা স্পষ্ট হতে শুরু হয় যে ইউনূসকে সরিয়ে বাংলাদেশকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই রয়েছে। এই প্রেক্ষাপটে পর্দার আড়ালে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তারেক রহমান এবং বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে আলোচনাও চালিয়ে যাচ্ছিল। এই আলোচনার উদ্দেশ্য বাংলাদেশকে উপদেশ দেওয়া ছিল না, কিন্তু বরং ভারত তার নির্দিষ্ট উদ্বেগ, সীমা এবং রেড লাইনগুলো স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল, যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং বিএনপি ক্ষমতায় এলে উভয় দেশেরই স্বার্থ রক্ষা পায়। যার প্রথম শর্তই ছিল বাংলাদেশে ভারত বিরোধী ন্যারেটিভকে চলতে না দেওয়া। আপনারা খেয়াল করে থাকবেন যে নির্বাচনী প্রচার চলাকালীন বিএনপির কোনো নেতা, কোনো কর্মী ভারত বিরোধিতা করেনি। এরপরে বিএনপি একে একে ভারতের পাঁচটা শর্তে রাজি হলে ভারত সর্বতোভাবে বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় আনতে উদ্যোগী হয়। শুরু হয় ন্যারেটিভ বিল্ডিং এবং ভোট ইঞ্জিনিয়ারিং। নির্বাচনে বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করবার জন্য বাংলাদেশে কম বেশি সব মিডিয়া, অসংখ্য ইউটিউব, অসংখ্য ফেসবুক একসঙ্গে কাজ করেছিল। অন্যদিকে গ্রাউন্ড লেভেলে ভারতীয় এজেন্সি হুইসপারিং ক্যাম্পেইন বা কানে কানে প্রচার চালাচ্ছিল। এরপরে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে বিএনপির পক্ষে আনা হয়। আর তারপর তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেন যে তিনি চান আওয়ামী লীগের নেতারা, এমনকি শেখ হাসিনার পুত্র কন্যারাও বাংলাদেশে এসে অবাধে নির্বাচনে অংশ নিক। তারেক রহমান আরও বলেন যে তিনি ভোটে জিতলে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। আসলে এটাও ছিল ভোট ইঞ্জিনিয়ারিংয়ের একটা মোক্ষম চাল। ফলত আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে এককাট্টা হতে শুরু করে। এছাড়া বিএনপি বাংলাদেশের নির্বাচনে বিপুল অর্থ খরচ করে, আর এই বিপুল অর্থের উৎস কী ছিল সেটা একটু আন্দাজ করে নিতে হবে। যাই হোক, এরপরে ভোটের দিন ঘোষণা হলেই শুরু হয়ে যায় মাইক্রো ভোট ম্যানেজমেন্ট। মাইক্রো ভোট ম্যানেজমেন্টের আওতায় বুথ পর্যায়ে বিএনপির ভিত্তিকে শক্ত করতে প্রচুর টাকা খরচ করা হয়। আরও অনেক কিছু করা হয় যেটা আমি বলতে পারছি না। তারপরে শুরু হয় আরও অনেক রকমের ইঞ্জিনিয়ারিং। এটা কি এবং কিভাবে হয়েছিল সেটাও প্রকাশ্য ইউটিউবে বিস্তারিতভাবে বলা সম্ভব নয়, কিন্তু ভারতের নিখুঁত ভোট ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ভোট ম্যানেজমেন্ট এবং আরও অনেক কিছু ইঞ্জিনিয়ারিংয়ের ফলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আর মুখ থুবড়ে পড়ে কট্টর মৌলবাদী জামাতে ইসলামী। প্রিয় দর্শক, রাজনীতিতে প্রভাব কৌশল এসব নতুন কিছু নয়। প্রতিটি দেশই নিজের স্বার্থে কাজ করে, এটাই বাস্তবতা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের মানুষের। বাইরের কোনো দেশ, কোনো মিডিয়া তারা বিশ্লেষণ করতেই পারে, মতামত দিতে পারে, কিন্তু প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই রাখতে হবে। আমরা কি সত্যিই নিজের সিদ্ধান্ত নিজেরা নিচ্ছি, নাকি অন্য কারো তৈরি করা গল্পে বিশ্বাস করছি? কারণ সত্যটা বুঝতে হলে শুধু খবর শোনা যথেষ্ট নয়, বিশ্লেষণ করতে হয়, প্রশ্ন করতে হয়। আপনার কি মনে হয়, ভারতের কোনো সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ছিল, নাকি এটা শুধু একটি প্রচারণা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর ভিডিওটা যদি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে তাহলে শেয়ার করুন, যাতে অন্যরাও সত্যটা নিয়ে ভাবতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।